তুমি শুধু আমার। অভি ব্রিজ থেকে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছনে থেকে রিমি তার হাত টেনে ধরে। তারপর এক ঝটকায় অভিকে রেলিং থেকে নিচে নামিয়ে আনে। তারপর রিমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করতে থাকে অভিকে, রিমি, তুমি তুমি এরকম করছো কেন? কেন নিজেকে শেষ করতে চাইছো? আমি তো শুধু তোমার থেকে একটু ভালোবাসাই চেয়েছিলাম। কথাটা শেষ করে রিমি কান্নায় ভেঙে পড়ে। অভি পুরো পাগলের মতো দেখছে রিমিকে, আর রিমির কথা শুনে অবাক হয়ে যাচ্ছে। রিমি, কি হলো, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। আমি আর তোমাকে ব্ল্যাকমেইল করব না। এবার তো তুমি খুশি, আর নিজেকে শেষ করার কথা ভাববে না। অভি, আগে তুমি বলো, তুমি কেন এমন করছো? আমি মরে গেলে তো তোমারই ভালো। মরে যাওয়ার কথাটা শুনে রিমি অভির মুখে হাত দিয়ে বলে, রিমি, আর কখনো এরকম কথা বলবে না। আমাকে না মা বুঝেছে, না আমার মামা, আর না তুমি। আমাকে কেউ বুঝতে পারলো, আর না আমার কষ্টকে। অনেক কষ্ট আছে বুকের মধ্যে লুকানো, যা তোমার জানা দরকার। একটা কলেজ অনুষ্ঠানে প্রথম আমি তোমায় দেখি, আর এই প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলি। এরপর আরো 2-3 বার আমি তোমায় দেখেছি। তার কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম তোমার নাম অভি চৌধুরী। অনেক চেষ্টা করেছি নিজের মনের কথা তোমাকে বলার, কিন্তু বলতে পারিনি। তাই তো ভেবেছিলাম একেবারে বিয়ের পর আমি তোমায় মনের কথা বলবো। সেই মতো একটা ঘটকও পাঠিয়েছিলাম তোমাদের বাড়িতে। সবই ঠিক চলছিল, কিন্তু সবকিছু ওলট পালট করে দিল আমার মামা। মামা যখন ঘটকের কাছ থেকে জানতে পারলো তোমার ব্যাপারে, তখন সে ঠিক করলো তার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবে। কারণ তুমি দেখতে সুদর্শন, সুচরিত্রবান, আর সাথে পয়সাওয়ালাও। তাই তো আমার লাখ প্রতিবাদ করা সত্ত্বেও মামা জোর করে তার মেয়ের বিয়ে দিয়ে দিল তোমার সাথে। মামা একটা কথাই বলেছিল আমাকে, এই বাড়িতে আশ্রিত আমরা। তাই যদি বেশি প্রতিবাদ করি, তাহলে মা মেয়েকে ঘাড় ধরে বের করে দেবে রাস্তায়। মাথার উপর দিয়ে ছাদ চলে যাবে, এটা ভেবে মাও আর প্রতিবাদ করেনি। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আগুনের জ্বালায় জ্বলেছি আমি। নিজের প্রিয় মানুষটাকে, ভালোবাসার মানুষটাকে অন্যের সাথে রাত কাটাতে দেখেছি আমি। অন্য কাউকে ভালোবাসতে দেখেছি আমি। এই কষ্টটা যে কতটা যন্ত্রণার, তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে রিমি কান্নায় ভেঙে পড়ে। অভি এখন কি করবে নিজেই বুঝতে পারছে না। সে এখন কি বলবে? অভি রিমির চোখের জল মুছিয়ে দিয়ে বলতে থাকে, অভি, দেখো রিমি, যা হওয়ার সেটা তো হয়ে গেছে, আমি তো আর তা পারবো না বদলে দিতে। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমার থেকেও একটা ভালো ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব, যে তোমাকে খুব যত্নে আর সুখে রাখবে। অভির কথার উত্তরে রিমি কিছু বলে না, শুধু একটু মিষ্টি হাসে। তারপর অভি আর রিমি বাড়ি ফিরে আসে। শ্বশুরবাড়িতে আর একদিন থেকে অভি তার বউ রিয়াকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই অভি অফিসের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সে ভুলেই যায় রিমিকে কথা দিয়েছিল তার সঙ্গে একটা ভালো ছেলের বিয়ে দেবে। একদিন দুপুরে অফিসে বসে বসে কাজ করছে অভি। এমন সময় তার অফিসে এসে উপস্থিত হয় রিমি। রিমিকে দেখার সাথে সাথে অভি অবাক হয়ে যায়। আজ রিমিকে দেখতে খুবই মিষ্টি লাগছে।
সে কিছুতেই পারছে না তার চোখ ফেরাতে। গোলাপি শাড়িতে তাকে খুব ভালো মানিয়েছে। অভি, আরে আরে রিমি, এসো এসো, ভেতরে এসো, এখানে বসো। তা কি খাবে, চা না কফি? রিমি, কিছু খাবো না আমি। আসলে এখানে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। তা কেমন আছো তুমি? অভি, এই কাজের চাপে কেটে যাচ্ছে দিন। তুমি কেমন আছো? রিমি, কষ্টে ভরা জীবন কোনো মতে কেটে যাচ্ছে। অভি, ভুলে যাও না পুরনো কথা, আবার নতুন করে জীবন শুরু করো। আর হ্যাঁ, আমি তোমার জন্য একটা ভালো ছেলে দেখেছি। খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ের ডেট ফাইনাল করব। তার আগে তোমার আর তোমার মায়ের সাথে কথা বলা দরকার। রিমি আজও অভির কথায় কোনো উত্তর দিল না, শুধু মিষ্টি হাসলো একটু। রিমি, ঠিক আছে, আজ আসছি, পরে আবার দেখা হবে। তোমাকে দেখতে খুব মন করছিল, তাই চলে এলাম। অভি, আরে চলে যাবে কেন, চলো বাড়ি চলো। বাড়িতে তোমার বোন রিয়ার সঙ্গে দেখা করে যাবে। রিমি, না, আসছি, ভালো থাকবে। এই বলে রিমি সেখান থেকে চলে যায়। অফিসের ফাঁক দেখে একদিন অভি পৌঁছে যায় রিমির মায়ের কাছে। তারপর রিমির জন্য দেখা পাত্রের ছবি দেখায়। রিমির মায়ের পছন্দ হলে অভি বিয়ের দিনক্ষণ ঠিক করে দেয়। রিমিকে পাত্রের কথা জিজ্ঞেস করলে রিমি জানিয়ে দেয়, মা যেটা বলবে সেটাই হবে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। অভি নিজে হাতে সব দিকটা সামলাচ্ছে। অতিথি, আত্মীয় স্বজন, খাবার দাবার, বরের বাড়ির লোক সব। বর এসে উপস্থিত হয় ছাদনা তলায়। মেয়ে আনতে গিয়ে সবাই অবাক। রিমি মেঝেতে পড়ে রয়েছে, তার মুখ থেকে গেজো টাইপের কিছু উঠছে, আর হাতে তার একটা বিষের বোতল। এটা দেখে কারো আর বুঝতে বাকি রইল না যে রিমি বিষ খেয়েছে। ডাক্তার ডাকার সময় দিল না রিমি। সবার উপর অভিমান করে ইহজগৎ ত্যাগ করেছে। রিমির মায়ের কান্না জড়ানো আওয়াজে পুরো বিয়ে বাড়ি স্তব্ধ হয়ে গেছে। এক মায়ের বুক ফাটা কান্না, যা দেখে সবার চোখে জল চলে আসছে। অভির চোখ থেকেও জল অঝরে ঝরে পড়তে থাকছে। রিমির অবস্থার জন্য যে সেই দায়ী, সেও বুঝতে পারল না রিমিকে। এই ঘটনার কয়েক মাস পর রিমির মা এসে অভির হাতে একটা চিঠি দিয়ে যায়। অভি চিঠিটা খুলে পড়তে থাকে। তাইতে লেখা ছিল, আমার স্বপ্নের রাজকুমার, অনেক ইচ্ছা ছিল সুখের সংসার করব তোমার সাথে। তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখেছি আমি, যা একটাও পূরণ হলো না। কোনো অন্যায় তো কিছু করিনি আমি, তাহলে কেন আমি তোমায় পেলাম না? যদি আমার বাবা বেঁচে থাকতো, তাহলে অন্য কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারত না। নিজের মনটাই শুধু নয়, এই শরীরটাও দিয়েছি আমি তোমায়। তাহলে কি করে এই শরীরে অন্য কাউকে অধিকার করতে দিই? তাই তো নিজেকে শেষ করে দিলাম শুধু তোমার হয়ে থাকবো বলে। এই জন্মে না হয় আমি তোমায় নাই বা পেলাম, পরজন্মে আমি তোমায় পাবো কথা দিয়ে গেলাম। ইতি তোমার অভাগিনী। চিঠিটা পড়া শেষ করে অভি অঝরে কাঁদতে থাকে। মেয়েটা তো শুধু ভালোবাসতে চেয়েছিল তাকে। সেও ভুল বুঝেছে মেয়েটাকে, সেও কষ্ট দিয়েছে মেয়েটাকে। আসল ভিলেন তো তার শ্বশুর, যে নিজের মেয়ের খুশির জন্য অন্যের ভালোবাসাকে কেড়ে নিয়েছে। রিমি অভিকে এতটা ভালোবাসে জেনে অভিও মনে মনে বলতে থাকে,
নাইবা হলে তুমি আমার, নাইবা পেলাম তোমাকে আজীবন, তুমিও আমার মনে থেকে যাবে, কথা দিচ্ছি আমিও তোমাকে। সমাপ্ত।